কাউকে দেখছি না লাইভে আসতে, তাই আমি নিজেই একটু বসে আছি। দু একজন ঢুকলে তারপরে যাব। বাবা, আমাদের নেটে প্রবলেম হচ্ছে। Yeah, I know. Why? I don't know. হুম? China. There's a problem on the phone. It should be fine on the laptop. নাজমিন আলী, সালাম নেবেন ভাই। ওয়ালাইকুম সালাম। দর্শক মন্ডলী, শুভ সন্ধ্যা। কেমন আছেন আপনারা? এই রাত 10টায় নিউ ইয়র্ক সময় এই সাদা ল্যাব কোটটি পড়তে হচ্ছে আপনাদের সামনে। সেটি বাধ্য হলাম, আমার মিডিয়া টিম আমাকে বাধ্য করেছে। অনেকেই জিজ্ঞাসা করছেন কেমন আছেন। জি, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেকে খেয়াল করে থাকবেন, আমি গত 1টি মাস কাশি দিয়ে চলেছি। তো আমার কাশির বৈজ্ঞানিক ব্যাখ্যা ছিল অ্যালার্জি। কেউ বিশ্বাস করেন নাই, সবাই ভেবেছেন আমার কি হলো কিনা করোনা। কেউ আমার কথা বিশ্বাস করেন নাই। তারপরে বলছি, গতকাল শুধু আমি অ্যালার্জির কাশির ওষুধ একটি খেয়েছি। দুপুরের মধ্যে 60% ভালো, সন্ধ্যাবেলা খেয়েছি, এখন মনে হচ্ছে 75% ভালো, 75%। তো অনেকে জিজ্ঞাসা করবেন যে কি কাশির ওষুধ খেয়েছেন। এটি এমন কোনো একটি বৈজ্ঞানিক ওষুধ নেই যেটি সবার জন্য ওয়ান সাইজ ফিটস অল, এরকম নয়। তা আমি একটু ইচ্ছে করে মিড লেভেলের ওষুধটি খেয়েছি। অনেকাংশেই ভালো। আমার বড় ছেলে, সে এখন আমাকে একটি চা বানাবো না কফি? চা ইজ মেকিং এ টি ফর মি জাস্ট ইন কেস। হ্যাঁ, চলুন আমরা শুরু করি আজকের বিষয়। নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন বিষয়টি কি। বিষয়টি হচ্ছে, আমি সন্ধ্যাবেলা এই সেশনটি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে করি, যেন এই ক্রাউডটি মেইনলি নিউ ইয়র্ক বেসড ক্রাউড, হ্যাঁ, বা ইউএসএ বেসড ক্রাউড। তো তারা অনেকেই করোনায় আক্রান্ত, তারা এখন ভালোর দিকে যাচ্ছে। তো তারা এই পরিস্থিতিতে কি কি সমস্যায় ভোগেন বা ভোগবেন, সেইটির একটি মানসিক এবং শারীরিক প্রস্তুতি, সেইটি নিয়ে আজকে কথা বলবো। তবে আজকের যেই লেকচারটি দিচ্ছি সেটি আবার 1 মাস পরে বাংলাদেশের মানুষগুলোর জন্য প্রয়োজন হবে, তাই আপনারা সেভ করে রাখবেন। প্রথমেই বলি, ফেসবুক একটু দুষ্টুমি করছে আমার সাথে, না সবার সাথেই। ওরা করোনার ব্যাপারে এক্সক্লুসিভ কোনো চ্যানেল দেখতে চায় না অথবা আলোচনা দেখতে চায় না, তাই আমার খুব পপুলার 2টি সাইট খুব তাড়াহুড়ো করে বন্ধ করে দিয়েছে ওরা। এরকম অনেকেরই করেছে, তবু আপিল করেছি, ততদিনে হয়তো মাস পার হয়ে যাবে, তাই আমরা এটিতে করেছি। এইটিতে যদি হারিয়ে যাই তাহলে ডক্টর ফেরদৌস 1, ডক্টর ফেরদৌস ফ্যান ক্লাব, সেটিতে পাবেন। সেইটিও হারিয়ে গেলে ফ্যান ক্লাব 1, ফ্যান ক্লাব 2 এরকম আসবে আর কি। খেয়াল রাখবেন আপনারা সবাই। আর একেবারে হারিয়ে গেলে ইউটিউবে তো আমরা আছি, আপনারা সবাই কানেক্টেড থাকবেন ইউটিউবটিতে, ডাক্তার বাড়ি এই চ্যানেলটিতে, DACTAR, ডাক্তার বাড়ি। আর একেবারে হারিয়ে গেলে আমি জানি আপনাদের মন থেকে হারাবো না আমি। হ্যাঁ, মানুষের ভালোবাসা অনেকখানি অর্জন করতে পেরেছি আমার এই স্বল্প পরিসরের জীবনে। ক্ষুদ্র মানুষটি অনেক ভালোবাসা পেয়েছে আপনাদের। যা বলছিলাম, শুরুতে একটু বলি আমি সবসময় যে আজ কি করলাম। আজকে সকাল থেকে একটু, রবিবার যেহেতু, একটু লেজি, একটু উঠলাম। প্রচুর কল সকাল থেকে, আমার মনে হয় 50-60টি কল আসবে আমার ফোন নাম্বারে। মানুষকে বলে যে SMS, মানুষ ফোন করে। তো কোনো অসুবিধা নেই। এটির কারণে একটি সুবিধা হয়েছে, মানুষগুলোর সাথে কথা বলছি। আমার স্ত্রী একটু বিরক্ত যে আমাদের সাথে তো কথা বলো না দেখি সারাদিন মানুষের সাথে। তো বললাম যে 1 মাসই তো, তুমি তো 30 বছর 40 বছর পাচ্ছ বাবা, তো এখন হয়তো মানুষগুলোর পাশে দাঁড়াই কথার মাধ্যমে।
প্রচুর কল, তারপর লাইভ সেশন করলাম, তারপর একটি হোম ভিজিটে গেলাম জ্যাকসন হাইটসে আমাদের এক পরিচিতর মাধ্যমে উনি কল করেছিলেন। তো উনি বেশ কয়েকদিন ধরে সাফার করছেন, বেশ কয়েকদিন হসপিটালে গিয়েছেন, আর্জেন্ট কেয়ার 911 কল দিয়েছেন, কিছুতেই কাজ হচ্ছিল না। তাই আমি পরিস্থিতি সামাল দিতে আমি গেলাম। অবস্থা ভালো। এরপর এসে একটু 30 মিনিট ন্যাপ, কিন্তু প্রচুর মানুষ কন্টিনিউয়াস কল, এসএমএস কল। তো আমি বিরক্ত নই মানুষগুলোর পাশে দাঁড়ানোর জন্য। এটি একটি সুযোগ আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। এখন এটির বিনিময়ে কিছু মানুষের থেকে চাচ্ছি না। বিনিময়ে হয়তো উনি যদি মাফ করে দেন কোনো একজন পেশেন্টের দোয়ায়, আমার জন্য সেটিই হবে একটি বড় পাওয়া। অনেকে মনে করছেন আমি রাজনীতিতে যাচ্ছি, অনেকে মনে করছেন আমি অ্যাওয়ার্ডের জন্য যাচ্ছি। এগুলো কিছু না। আসলে এই পরিস্থিতি সামাল দেওয়ার পরে আমার ছোট্ট অফিস, আমি চলে যাব ওখানে। আমি আমার প্রিয় রোগীদের সান্নিধ্যে থাকতে চাই। এটি আমার একটি বড় পাওনা আমার এই জীবনে। তো তাদের সান্নিধ্যে আমি আবার চলে যেতে চাই। যাই বলছিলাম, তো তারপর সন্ধ্যা থেকে আরো কল, অনেকে কল করছেন যে অনেকে বিদেশ থেকে এসেছেন, বাংলাদেশ থেকে এসেছেন, বয়স্ক মা বাবা, তাদের ওষুধপত্র রিফিল কিভাবে করবেন, এখানে কিভাবে নেবেন, ডাক্তার কখনো দেখান নাই, আবার অনেকে ডাক্তার দেখাচ্ছেন পাচ্ছেন না, অনেক মানে সবাই প্রবলেমে আছেন। এখন কি করবেন? তো কাউকে চেষ্টা করছি বোঝাতে, কাউকে চেষ্টা করছি কল দিয়ে একটু যদি পেরেশানি থেকে মুক্ত করা যায়। ইউটিউবের ভিউয়াররা কি দেখছেন? আচ্ছা, এরপর আসুন আমি ইউএস এর ব্যাপারটি বলি। একটি সংবাদে দেখলাম যে সুস্থ সন্তান প্রসব করে মায়ের মৃত্যু। এটি একটি কষ্টদায়ক নিউজ, কিন্তু এটিও একটি খবর। কি বলবো বলেন? নিউ ইয়র্কের অবস্থা আগের মতোই। কার্ভটি এভাবে উঠছিল একটি সময়, এক সময় একটি সোজা হয়ে গিয়েছিল, এখন মনে হচ্ছে এটি একটু এইভাবে শুরু হয়েছে, অর্থাৎ নিচের দিকে নামতে শুরু করেছে। আমি এটি এগ্রি করি। ঠিক ২ সপ্তাহ আগে আমাদের যা অবস্থা ছিল, অস্বাভাবিক খারাপ, অসম্ভব খারাপ একটি অবস্থা ছিল। যেখানে হাত দিচ্ছি সেখানেই করোনা রোগী, সবার ত্রাহি অবস্থা। কিন্তু এখন একটু স্থিতি অবস্থায় এসেছে। বয়স্করা বেশ ভালো আছেন, যারা হাসপাতালে গিয়েছেন তারা হাসপাতালে আছেন। এছাড়া আমি বলবো অবস্থা উন্নতির দিকে আমি মনে করি। নতুন কিছু এছাড়া তো বলার নেই। নিউ ইয়র্কের অবস্থা আগে থেকে ভালো, এটাই আসল কথা। এছাড়া আমি মনে করি যে এখন প্ল্যান করতে হবে মানুষগুলো কিভাবে ভালো থাকবে। উটের যেমন ২টি হাম্প থাকে, এরকম সেকেন্ড যে চূড়াটি সেটি আসবে আমরা যদি অযাচিতভাবে প্ল্যান ছাড়া বের হয়ে আসি সহসাই। এইটি একটি সমস্যা যুক্তরাষ্ট্রের জন্য হবে। আর বাংলাদেশের অবস্থা যেটি, বাংলাদেশে এখন হাঁপিতে শুরু হয়েছে, বিভিন্ন জায়গায় করোনা রোগী দেখা দিচ্ছে। একজন রোগীর সাথে ৬০ থেকে ৮০ জন রোগী মানুষ এফেক্টেড হয়। তো সেটির পরিস্থিতি এখন দেখা যাবে। মানুষগুলোর অসচেতনতার কারণে আজকে এই অবস্থা। এটি সাধারণ মানুষকেও কিছুটা দায়িত্ব নিতে হবে। সেই জায়গাটিতে আমরা একটি বড় ভুল করে ফেলেছি। একটি না, বেশ কয়েকটি বড় ভুল করেছি, যেটি এখন সামাল দিতেই হবে। অনেকটা লুঙ্গিতে আগুন লাগলে অবস্থা যা হয়, নিউ ইয়র্কের অবস্থা সেরকমই ছিল গত ১.৫ মাস আগে। বাংলাদেশ মনে হচ্ছে যে কোথাও একটি ম্যাচ বাক্স আশেপাশে ঘুরঘুর করছে। আগুনটি বন্ধ করা যায় কিনা সেটি খেয়াল করতে হবে। তার মধ্যে আমি মনে করি যে বাংলাদেশে হাসপাতাল কর্মীদের পাশে দাঁড়ানো আপনাদের সবার এখন মহা দায়িত্ব। অনেক জায়গায় শুনছি গ্লাভস নেই, ডাক্তার সাহেবরা কল দিচ্ছে। এখন জানি না কেন এই প্রিপারেশনটি তাদের ওখানে ছিল না। সরকারি হোক বা বেসরকারি হোক, সরকারি হাসপাতালে সাপ্লাই ভালোই আছে। তারা কেন এই প্ল্যানটি করলো না নিজেরা আমার জানা নেই। অথচ দেখুন, ঈদের আগে যদি কোনো একটি প্রোডাক্টের ডিমান্ড হয়, ওনারা কিন্তু চায়না, ইন্ডিয়া গিয়ে সব নিয়ে চলে আসেন। কিন্তু এই ব্যবসায়ীরা বা এই সমস্ত মানুষগুলো আমি বলবো, তারা এইটির প্রিপারেশনের জন্য চায়না যায়নি, এটির প্রিপারেশনের জন্য ইন্ডিয়া যায়নি, বাহিরে যায়নি গ্লাভসের ব্যাপারটি দেখার জন্য। আমি জানি না এটি কেন।
এটি এখানে একটি দায়িত্ববোধ থাকার কথা ছিল, আমার মনে হয় তারা বুঝতে পারেনি। যাই হোক, বাংলাদেশে এখন নাম্বার বাড়বে এটি স্বাভাবিক, কিন্তু ক্ষতি যতটা কম হতে পারে সেই দিকে আমি মনে করি যে আমাদের সবার চিন্তা করা উচিত। আর ক্ষতি কিভাবে কম করবেন? ক্ষতি কম করতে হলে ঘরে ঢুকে যেতে হবে। আপনারা যতই বলেন, অনেকে বলবেন যে গরিব মানুষগুলা কি করবে? আচ্ছা, গরিব মানুষগুলো বাহির হয়ে এখন কি করবে সেটা আমাকে বলেন। একজন রিক্সা চালক, উনি রিক্সা চালাতে বের হইলে আমার লাভ হবে কি? ওনার গ্যারাজের মালিক কুমিল্লার গ্রামের মধ্যে কি রিক্সা চালককে রিক্সা দিবে? দিবে না। আচ্ছা, রিক্সা চালক না হলে বের হলেন, তারপরে কি হবে? বাইরের রাস্তায় মানুষ আছে? নেই। তাহলে কি হবে? দিন শেষে ওই একই কথা। তো আমরা সবাই সাহায্য করতে হবে, এই মানুষগুলোর পাশে দাঁড়াতে হবে, এটি নিয়ে আমি পরে আসছি। কিন্তু ধরুন, যেই মানুষটি দিনমজুর কি করবে? তার কোনো কাজ আছে বাইরে? নেই। তাহলে কি করবেন? তাদের পাশে যে যুক্তিগুলো আমরা বা আপনারা ডিসকাশনে যাব, তো ওনারা কি করবেন? উপায় নেই। ওনাদের কাজ নেই, ওনারা কি খাবেন? হ্যাঁ, তো তাহলে ওনারা যে বের হবেন তাদের পক্ষের যুক্তি যারা দিচ্ছেন, আমি মনে করি আমরা নিজেরাই বোঝানো উচিত। আমরা সবাই ১০ টি পরিবারকে ১০ টি বা ৫ টি পরিবারকে আমরা সাথে থাকতেই পারি, কিন্তু আসলে সত্যিই পারি আমরা থাকতে। কেন যেন আমরা ওপেন আপ হচ্ছি না। হয়তো হচ্ছি, দেখছি না। কিন্তু আমরা কিন্তু পারবো। স্বাধীনতার সময় দেখুন ২২ পরিবার ছিল কোটিপতি। এখন তো ২২,০০০ পরিবার কোটিপতি। তারা চাইলে বাংলাদেশকে একেবারে ধুয়ে দিতে পারে। হয়তো দিবে, আমরা দেখছি না। হয়তো দিচ্ছে, আমরা দেখছি না। কিন্তু আরো মানুষ এই রাস্তায় আসতে হবে। তো যাই হোক, বাংলাদেশে কিছু জিনিস দেখা যাচ্ছে, আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই। ক্রাইম কিছু বেড়ে যাবে, যাচ্ছেও। এখন যেটি আমেরিকায়ও এরকম হয়েছে, ঠিক এরকম। করোনা ড্রেস পরে, পিপিই পরে বাসায় গিয়ে বলছে, "তোমার এখানে করোনা রোগী আছে, দরজা খুলো।" স্ট্রেইট লোকাল থানায় ফোন করবেন, দরজা খুলবেন না। করোনা রোগী থাকলে তোমার সাথে কি? পুলিশ আসতে হবে সাথে। এইটি মনে রাখবেন। অনেকে অনলাইনে মাস্ক বিক্রি করে একটি দুষ্টমির চেষ্টা করছে। তাদের কাছে মাস্ক নেই, আপনার ক্রেডিট কার্ডের ইনফরমেশনটা নিয়ে তারা নষ্ট করবে আপনার ক্রেডিট কার্ডটি। এই ব্যাপারে সাবধানী হতে হবে। আচ্ছা, এক। আম এরপর আম আরো খাদ্য সংকট কিছুটা আম আম আ তৈরি হয়েছে, এগুলো অনেকেই বলছে। আম এত তাড়াতাড়ি তৈরি হবে বলে আমার মনে হয় না। খাদ্য সংকট যুক্তরাষ্ট্রের মতো জায়গাতেও যেখানে আছে, সেখানে বাংলাদেশের এটি নিয়ে এত কথা বলার কি আছে আমি জানি না। আমরা সামাল দিতে পারবো, এটি আমরা বিশ্বাস করি। আরেকটি জিনিস বলি খাদ্য সংকটের ব্যাপারটি নিয়ে। আম আ ৭১ সনে কিন্তু আ বাংলাদেশের মানুষ এত বিদেশে ছিল না। তো এখন চিন্তা করুন, আপনারা যারা দেশে আছেন তারা খাদ্য সংকটে না খেয়ে মরবেন। আর আমরা যারা বিদেশে আছি, আপনাদের কি ধারণা আমরা বসে থাকবো, এগুলো দেখবো আর বসে থাকবো? আমরা এখানে ২ বেলা পোলাও না খেয়ে আমরা হয়তো পান্তা ভাত খেয়ে হলেও আপনাদের পাশে দাঁড়াবো। বাংলাদেশবাসী, আপনাদের কাছে এই মেসেজটি আমি দিতে চাই। আমরা মরে যাইনি, আপনারাও মরবেন না না খেয়ে। ইনশাআল্লাহ। হ্যাঁ? এই মনোবলটি রাখবেন। আপনাদের পাশে বিদেশি বাংলাদেশীরা সবসময় থাকবে। যদিও আমাদের উপর আপনাদের ক্ষোভ আছে যে করোনা আমরা নিয়ে গিয়েছি। কিন্তু বলে দিচ্ছি, আমরা বিদেশি বাংলাদেশীরা যতদিন বাঁচবো, আপনারা ততদিনই বাঁচবেন। আপনারাও বাঁচবেন সেভাবে। এটি আমি আপনাদেরকে ভরসা দিতে চাই। আসুন এবার আসল কথায় আসি। যে আলোচনা আজকের, করোনার যেই পরিস্থিতির কারণে যারা সেরে উঠছেন, তাদের যে লক্ষণগুলো, এগুলো নিয়ে একটু কথা বলতে চাই। অনেক ভিউয়ার এটি নিয়ে চিন্তা করেন, আমি জানি। এটি এখনকার একটি টপিক। আগামীকাল আমি একটি নির্দিষ্ট বিষয় নিয়ে কথা বলবো। আজ এমনি জেনারেল কথা বলি। করোনা আক্রান্ত হবার পরে দুর্বলতা একটি বড় সমস্যা। এটি সত্য। কঠিন দুর্বলতা। এই দুর্বলতাটুকু কিভাবে কাটাবেন, আমি আগামীকাল ১ ঘন্টা এটি নিয়ে আলাপ করব। হুম? আজকে বিষয়টি আপনাদের কাছে বলে রাখলাম। প্রথম এর পরের লক্ষণটি হচ্ছে কাশি। অনেকেই বলেন আমার কাশি, শ্বাসকষ্ট লাগছে, জ্বর চলে গিয়েছে। জ্বর চলে যাওয়া মানেই হচ্ছে আপনি করোনার থেকে বেঁচে ওঠা যোদ্ধা হতো, করোনা হতো মানুষ আপনি। জ্বর চলে যাওয়া মানে হলো আপনি এই এই যুদ্ধে জিতে গিয়েছেন। শ্বাসকষ্ট কিছুটা আপেক্ষিক ব্যাপার। এটি
কিছু ব্যায়াম আমি আগের পর্বে দেখিয়েছি। হ্যাঁ, আম, কিছু আমি আগের পর্বে দেখিয়েছি, আপনারা ওগুলো খুঁজে নেবেন আমার ইউটিউব চ্যানেলে, সব আমি আপলোড করে দিয়েছি, মোটামুটি সব, আরো আসবে। তো সেখান থেকে সব দেখে নেবেন, করোনার উপর অনেক ভিডিও সেখানে দেয়া আছে আমার। তো যাই বলছিলাম, এই কাশির ব্যাপারটি প্রথমে অনেকে মানসিক একটি কম্পোনেন্ট, যে আমার এই বোধহয় শ্বাসকষ্ট হলো, আগে আমি 10টি স্টেপ পার হতে পারতাম, এখন আমি 3টির পরে হাঁপিয়ে যাচ্ছি, শ্বাসকষ্ট, ডাক্তার সাহেব কি করব, এরকম অনেক এসএমএস আসে। তো আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, বাসায় বসে বুকের এই মাসেলগুলো কিভাবে পাওয়ার বাড়ানো যায়, আমার সেই ভিডিওগুলো দেখুন, দেখলে আপনারা বুঝতে পারবেন যে কি করতে হবে। এই 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 ব্যায়ামগুলো থেকে আপনারা কিন্তু অনেক কিছু শিখবেন। আর কাশি একটি ব্যাপার, যেটি করোনার পরবর্তী পরিস্থিতিতে কাশিটি থাকবে প্রায় 3 সপ্তাহ 1 মাস পর্যন্ত দেখা যাচ্ছে। কাশি, শুকনো কাশি, খুসখুস কাশি, শুইলে বাড়ে, বসে থাকলে একটু কমে, এরকম টাইপের। তাহলে শুইতে গেলে কি করবেন, 2টি বালিশ দিয়ে শুবেন, যেন শোয়াতে এই যে কফগুলো আছে শ্বাসে ঢুকে আমরা গেলি, এগুলো খাদ্যনালীতে ঢুকবে। 2, আপনি চাইলে কাশির সিরাপ খেতে পারেন মাঝে মধ্যে, যদি বেশি বদার করে। 3, যদি আবহাওয়া অ্যালাউ করে, একটু জানালাটি একটু খুলে দিন, বাইরের ফ্রেশ বাতাসের সংস্পর্শে আপনার থাকা উচিত। তারপরে হিউমিডিটি রাখতে পারেন, ঘরের পরিবেশ হিউমিড একটু ভেজা রাখতে হবে। হ্যাঁ, উইকনেস নিয়ে ইউটিউবের আপু আপনাকে বলবো কি খাবেন, এটি আগামীকাল বলবো, একদম বিস্তারিত, খুব সুন্দর টপিক আসবে, আমি সেট করে ফেলেছি। তো কাশি এটি গেল। অনেকের ক্ষেত্রে অ্যালার্জিও এখানে একটি কাজ করে, অনেকে অ্যালার্জির ওষুধ খেতে চান, যদিও মাত্রাতিরিক্ত হয়, শ্বাসকষ্ট না থাকে। অ্যালার্জির ওষুধ বাজারে অনেক আছে, যেমন লরাটাডিন আছে, রাতে একটি করে খেতে পারেন 2 সপ্তাহ। তারপর আছে সেটিরিজিন 10 মিলিগ্রামের, রাতে একটি খেতে পারেন, এটি না খেলে ওটি, এইটিও সামান্য হেল্প করতে পারে। কিন্তু ধৈর্য হইল সবচেয়ে বড় পরীক্ষা দিতে হবে এখানে। এটি এত বড় যুদ্ধ থেকে আপনি বেঁচে এসেছেন, এই ব্যথাটুকু থাকবে আপনার 3 সপ্তাহ। এরপর অনেকেই মনে করছেন যে আমার তো জ্বর, কত জ্বর, 99 ডিগ্রি ফারেনহাইট, এইটি কিন্তু জ্বর নয়, জ্বর জ্বর ভাব, জ্বর জ্বর ভাব, এটি কিন্তু জ্বর নয়। মনে থাকবে কি, জ্বর জ্বর ভাব, এই ভাবটি বেশ কিছুদিন থাকে, এইটি নিয়ে চিন্তার কিছু নেই। শরীর কামড়াবে, জ্বর জ্বর ভাব, হাড্ডিতে জ্বর থাকে এরকম মনে হয়, এটি সত্য। কতদিন থাকবে, জ্বর শেষ হবার পরও প্রায় 7-8 দিন 10 দিন এটি দেখা যায়। খুব কমন একটি সমস্যা, অনেকের ত্বকের কালার কিছুটা কালচে হয়ে যায়, এটি সত্য। করোনা আক্রান্তের এই 8-9 দিনে অনেকে 8-10 কেজি পর্যন্ত ওজন হারিয়ে ফেলে, তখন এই ত্বকের পরিবর্তনটি দেখা যায়। এটি নিয়ে চিন্তার কিছু নেই। প্রচুর পানি পান করবেন, প্রচুর পানি খাবেন, এবং মুখে যা খাবারের রুচি আসে সব খাবেন। যদি ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে তাহলে সব খাবেন মুখে। এটি সত্যি ঘটনা, এটি সত্যি ঘটনা। ওজন ফিরে আসতে 1.5-2 মাস পর্যন্ত সময় লাগবে। তো এইগুলো বাস্তবিক কিছু জিনিস, এগুলো মনে রাখবেন। অনেকের চুল পড়ে এইরকম একটি রোগের কারণে, সেটি নিয়েও টেনশন করার কিছু নাই, সময়ের সাথে এটিও ঠিক হয়ে যাবে। শরীর ব্যথা, কামড়ানো, এটিও একটি কঠিন সমস্যা। এটি আপনি এত 15 দিন 20 দিন 1 মাস ঘরে বসে আছেন, এটিও একটি কারণ। এবং আপনার শরীরে প্রচুর প্রদাহ হয়েছে, শরীর যুদ্ধ করতে করতে বিধ্বস্ত, জিতেছে কিন্তু বিধ্বস্ত। তো এই পরিস্থিতিতে এই রকমের শারীরিক ব্যথা হওয়াটাই স্বাভাবিক, আমি কিছুটা মানতে হবে। তাহলে কি করার, আপনি গরম পানিতে হালকা শাওয়ার নিতে পারেন প্রতিদিন সকালে এবং রাতে যদি মনে করেন। এরপর প্যারাসিটামল জাতীয় যে ঔষধগুলো রয়েছে ব্যথানাশক, সেগুলো প্রয়োজনে খেতে পারেন। কিন্তু দেখুন, করোনায় অলরেডি আপনি অনেকদিন খেয়েছেন, ওষুধ যত কম খাওয়া যায়, সময়ের সাথে শরীর কিন্তু সব মানিয়ে নেয়, এটি আমি বলে দিলাম, এটি মাস্ট। তো এটি আরেকটি। আর
অন্যদের প্রোটেকশন, আমি গতকালও বলেছি, আমি আগেও বলেছি, অন্যদের প্রোটেকশন ইজ এ মাস্ট। ক্যামেরাটা একটু নিচে নামান, দেখা যাচ্ছে না এইভাবে? আচ্ছা, এইভাবে হলে আমি একটু সেভ করে দিই। হ্যাঁ, এবার হচ্ছে ইউটিউব। আচ্ছা, তো যা বলছিলাম, অন্যদের প্রোটেকশন, এই সময়টাতে সবাই চায় আপনাকে একটু সেবা শুশ্রূষা করতে। এটি এই ব্যাপারটিতে একটু খেয়াল রাখতে হবে যে সবাই কিন্তু তখনও ক্লিয়ার না, আপনি কিন্তু তখনও এই রোগটি দিচ্ছেন। এবং আগামীকাল সকালে বাংলাদেশের ভিউয়ারদের জন্য আমি বলবো যে কিভাবে অ্যারোসোলাইজড হয়, অ্যারোসোলাইজড হলে কিভাবে হয়, এটি আপনাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। তো এই সময়টিতেও কিন্তু আপনারা রোগ ছড়াতে থাকেন। অর্থাৎ রোগ কিভাবে কম ছড়বে তাহলে বলি, আপনারা কথা বলবেন না, ঠিক আছে? একটি বড় ব্যাপার। যারা রোগাক্রান্ত মাত্র ভালো হয়েছেন, মাস্ক ব্যবহার তো মাস্ট, গ্লাভস মাস্ট, কথা কম বলবেন, হাঁচি দিতে হলে সাবধানে হাঁচি দিতে হবে। কথা কেন কম বলবেন? কথার সাথে লক্ষ লক্ষ জীবাণু বের হয়, সেটি মাস্ক থাকলেও কিন্তু বের হয়। সো এই কথা কম বলা জিনিসটি নতুন, মনে রাখবেন। কথা কম বলাটা খুবই জরুরি একটি বিষয়। এইটি আমি আবারও বলছি, অন্যদের প্রোটেকশনের জন্য আপনাকে রোগী হিসেবে এটি করতে হবে। অনেকের পাতলা পায়খানা হয় কারণ হয়তো অনেকে অ্যান্টিবায়োটিক ব্যবহার করেছেন, সেই অ্যান্টিবায়োটিকের ব্যবহার হতে পারে, অথবা করোনা আক্রান্ত সিচুয়েশন থেকেও কিন্তু পাতলা পায়খানা হতে পারে। এটি আমি আপনাদের কাছে অনুরোধ, ঘাবড়াবেন না। এটি ঔষধ দিয়ে যদি বন্ধ করেন তবে এই জীবাণুগুলো অনেকদিন রয়ে যাবে। আপনিও চাইবেন যেন ঔষধ না, ন্যাচারালি এটি চলে যায় ব্যবস্থা করা। প্রচুর পানি খাবেন, মিনারেল যুক্ত পানি খাবেন। নারকেলের যে রস সেটি খেতে পারেন, প্রচুর মিনারেল থাকে। ডাবের পানি যেটিকে বল, দুঃখিত। হ্যাঁ, এটি একজন লিখছেন কথা কম স্যার। হ্যাঁ, কথা কম, আমাকে কথা কম বলতে বলছেন, জানি না। আচ্ছা, তো এইটি হলো মোটামুটি আপনি কিভাবে সামাল দিবেন। তারপর কোয়ারেন্টাইন থেকে বের হয়ে আসতে হবে একটি নির্দিষ্ট নিয়মে, যেটি গতকাল আমি বলেছি। এরপর আমি প্রথমেই বলে নিই আপনাদেরকে, যে আগেই বলেছি আমার ইউটিউব চ্যানেলের ব্যাপারটি আপনাদেরকে আবারও বলছি, যারা ফেসবুক আছেন তারা আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, ভালো হবে। ওখানে প্রচুর ভিডিও আছে, আপনারা এনজয় করতে পারবেন। আরিয়ান রাজ লিখেছেন, স্যার আই লাভ ইউ। আচ্ছা, ঠিক আছে, আপনি ছেলে না মেয়ে বুঝতে পারিনি। আচ্ছা, তো এখন আমার কাছে অনেক এসএমএস আসছে যে আমি ভালো হয়ে গেছি আপনার দোয়ায়, আপনাদের দোয়ায়, এরকম কিন্তু অনেক এসএমএস আসছে। তো যুক্তরাষ্ট্রে এই মুহূর্তে আমরা এটি শুনবো, এটি স্বাভাবিক। হ্যাঁ, তো এটি, আর বাংলাদেশ থেকে শুনবো স্যার আমার কাশি হচ্ছে, আমি কি করব? আমরা যেরকম 1 মাস আগে ছিলাম। তো অনেকেই বলছেন স্যার আপনি হিরো। না, আসলে আমি হিরো নই, আমি আপনাদের মতোই একজন যোদ্ধা। আমি হয়তো আপনাদের পাশে ছিলাম, অনেক বেশি চোখে পড়েছে, কিন্তু যোদ্ধা আসলে আপনারাই। আপনারা সবাই যার যার লেভেল থেকে যুদ্ধ করছেন, আমরা জানি এটি। আজকে বাংলাদেশে দেখলে এক রিয়েল হিরো, আপনারা জানেন কিনা? নাহিদ ইসলাম লিখছেন যে আমি দেবিদ্দার আগমনের অপেক্ষায়। ছোট ভাই, আমি দেবিদ্দার সবসময় যাই, সেভাবে ঘটা করে যাওয়া তো আমি পছন্দ করি কম। যাব, তোমাদের সাথে বসবো, খাবো, আড্ডা দিব, চলে আসবো, এটাই হলো কথা। তো মুশফিক রহিম তার ডাবল সেঞ্চুরি করেছিলেন শ্রীলঙ্কার বিরুদ্ধে, তখন একটি ব্যাট উনি এটি সংগ্রহ করেছিলেন, তার ব্যাটটি, সেইটি উনি নিলামে এনেছেন। যে বেশি টাকা দিবে তার থেকে সেই টাকাটি তিনি দান করবেন মানুষের জন্য। এই উদাহরণগুলো আমরা চাচ্ছিলাম, এক্সাম্পল তৈরি করতে হবে সবাইকে, এইটি হচ্ছে কথা। সারা জীবন আমরা দেখেছি যে ব্রায়ান লারা এগুলো করেছে, স্টিভ করেছে, স্মিথ করেছে, বাংলাদেশ করবে না কেন? এই জিনিসটি আমরা দেখতে চাচ্ছিলাম। এই যে আসলো আমাদের রিয়েল হিরোরা এখন সামনে,
যেই ব্যাটটি তার সারা জীবনের সঙ্গ হবার কথা ছিল সেইটি দিয়ে দিতে চাচ্ছে। অবাক কাণ্ড। আমি কাল সকালে চিন্তা করছি কোনোভাবে তার সাথে যোগাযোগ করব, যিনি হাইয়েস্ট বিড দিবেন তার থেকে আমি 1 টাকা বেশি দিয়ে আমি এটি কিনবো, কিন্তু তার ব্যাট তার কাছেই রেখে দিতে হবে। তার এটি প্রিয় জায়গা, প্রিয় জিনিস, সে যে নিয়ত করেছে সেইটির জন্য ধন্যবাদ জানিয়ে তার হাইয়েস্ট ব্যাট থেকে আমি 1 টাকা বেশি দেব, কিন্তু ব্যাটটি তার পছন্দের জিনিস তার কাছেই থাকুক। আপনাদের কারো কাছে যদি তার নাম্বার থাকে আমাকে ইমেল করবেন, আমি তার সাথেই যোগাযোগ করব। কিন্তু এই যে উনি এই যে অ্যাটিটিউড দেখিয়েছেন, জেস্চার দেখিয়েছেন, আমি মানুষের কল্যাণে আমার প্রিয় জিনিসটিকেও কুরবানি করে দিব। আপনারা বলছেন যে বাংলাদেশ দুর্ভিক্ষ হবে, এই হবে, কেন হবে দুর্ভিক্ষ? আমাদের পাশে এইরকম অনেক মানুষ আছে যারা লড়বে আপনাদের জন্য। হ্যাঁ, সেইটাই কথা। তো একজন লিখেছেন তার কি টাকার অভাব, এটি বিক্রি করবে কেন? তার প্রিয় জিনিসটি তার ভালোবাসার মানুষগুলোর জন্য সে দেবে, এইটিকে সেইভাবে দেখি আমরা, চলুন। ঠিক আছে, তো যা বলছিলাম, আজ সকালে আমি কনফার্ম করতে পারি বাংলাদেশের মানুষগুলোর জন্য, ফ্রন্ট ফাইটার যারা আছেন তাদের জন্য আমি 5000 KN90 মাস্ক চায়না থেকে একদম ফ্যাক্টরি লোডেড, সেটি আমি ইনশাল্লাহ দেব আগামী সপ্তাহে। মধ্যে অলরেডি 5000 সার্জিক্যাল মাস্ক এবং ফেস শিল্ড পেয়েছি বেশ কিছু, আগামীকাল বা পরশু আমরা দিব বাংলাদেশে সরকারের কাছে। 5000 N95 যেগুলো আমরা সরকারকে দেব, সরকার যেখানে মনে করবে সেখানে তারা দিবে। অনেকে বলছেন যে লোকালি দেন, লোকালি দেয়া যায়, কিন্তু যেহেতু সরকার নিয়ন্ত্রণের দায়িত্বে আছেন সেনাপতি, ওনার মাধ্যমেই আমরা দেবার চেষ্টা করব। এছাড়াও আমি ব্যক্তি উদ্যোগে আরো 1500টি N95 ছোট ছোট কিছু হেলথ সেন্টারে দেব, এগুলোর নাম ঠিক হয়ে গিয়েছে। আর আমার বন্ধু বান্ধব যাদের সাথে আমরা সারা জীবন ছিলাম তাদেরকে দেব। 100টি ফেস শিল্ড দেব, টাকা অলরেডি পাঠিয়ে দেওয়া হয়েছে, ইনশাল্লাহ আপনাদের দোয়া থাকলে আমরা আগামী সপ্তাহে পেয়ে যাব। এই তো গেল একটি। আমি একটি ভলান্টিয়ার অর্গানাইজেশন, স্বেচ্ছাসেবক অর্গানাইজেশনের সাথে ওতপ্রোতভাবে জড়িত, আপনারা জানেন, দি অপটিমিস্ট। এইটি যুক্তরাষ্ট্রে প্রতিষ্ঠিত একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। এইটির মাধ্যমেও আমরা 2000 N95 মাস্ক আমরা বাংলাদেশে দেব। সেটি কোথায় কার কাছে দিব তারা কর্মকর্তারা বসে ঠিক করবে, তবে আমরা দেব নিয়ত করেছি। বাংলাদেশ যে হযবরল অবস্থা, আমি এখনো বিশ্বাস করি এই লেভেলে যুক্তরাষ্ট্র বাংলাদেশের চেয়ে পিছিয়ে ছিল। আমরা তখনও 1.5 মাস আগে জানতাম না যে N95 কোথায় আমরা একটি পাবো। এখনো যুক্তরাষ্ট্রে অনেক জায়গায় N95 এর অ্যাভেলেবিলিটি নাই, একজন ডাক্তার একটি N95 1 সপ্তাহ ধরে ব্যবহার করছেন, এরকম ঘটনাও আছে। তাই আমি মনে করি যে আপনারা ডাক্তার ভাইরা যারা আছেন বাংলাদেশে, ঘাবড়াবেন না। আপনাদের জন্য মানুষ করবে, সরকার করবে, আপনারা আপনাদের কাজটুকু করুন। আপনাদের মনে কষ্ট আছে আমরা জানি, কিন্তু সাধারণ মানুষ সত্যি আপনাদের পাশে আছে। আপনাদের মনোবল ভেঙে গেলে আমরা সাধারণ মানুষরা তো বাঁচতে পারবো না। আপনাদের সাথে নিয়ে আমাদের যুদ্ধ করতে হবে। আপনাদের পরিবারের দায়িত্ব, পরিবারগুলোর দায়িত্ব আমরা বাংলাদেশের জনগণই নেব। আপনারা মেহেরবানি করে নিজের মোরালটিকে হাই রাখুন। স্বাস্থ্যকর্মীরা যারা আছেন, নার্স, নার্সিং অ্যাসিস্ট্যান্ট, হসপিটাল কর্মী, সব আপনারা আমাদের এই মুহূর্তে যোদ্ধা। আপনাদের হাতে আমাদের বৈঠাটি দিয়ে আমরা এই নদী পার হব। মানুষগুলোকে বলছি, আপনারা দর্শকরা আছেন, মেহেরবানি করে আপনারা যেভাবে পারুন তাদের সাথে থাকুন, যেইভাবে পারুন। আমি এখনো পর্যন্ত বাংলাদেশে একটি পোস্টিং দেখলাম না যে রাস্তায় একটি বিলবোর্ডে একটি চেঞ্জ করে তারা লিখেছে ধন্যবাদ নার্স, ধন্যবাদ ডাক্তার। এই জিনিসগুলো কোথায়? আপনারা বাংলাদেশে থাকলে পারবেন না? এখানে আমেরিকানরা তো পারছে। আমি কোথাও দেখলাম বাংলাদেশের একটি ভলান্টিয়ার গ্রুপ ছাত্ররা গিয়ে হাসপাতালের সামনে দাঁড়িয়ে বলছে
ধন্যবাদ তোমাদের। ধন্যবাদ। 2 বেলা তাদের জন্য খাওয়া দিয়ে এসেছে, বলছে যে ডাক্তার তোমাকে ধন্যবাদ, নার্স তোমাকে ধন্যবাদ, স্বাস্থ্যকর্মী তোমাকে ধন্যবাদ, পুলিশ তোমাকে ধন্যবাদ। এই জিনিসগুলো আমরা দেখতে চাই। তাদের মনোবল বাড়ালে আপনারা যারা বাংলাদেশে আছেন এই কাজগুলো করুন। তারা অবশ্যই আমাদের জন্য করছে এবং করবে। 2-1টি উদাহরণ থাকবেই যারা করবে না, এটি সব দেশেই আছে। আমরা ভিউয়াররা আপনারা কি আপনাদের এলাকায় ডাক্তারদের জন্য এই কাজটুকু করতে, নার্সদের জন্য, স্বাস্থ্যকর্মীদের জন্য চলুন না আমরা কালকেই উদাহরণ দেখাই, তারপর আমাকে আপনারা ট্যাগ করে ফেসবুকে দিলেন। আমি উৎসাহ নিয়ে বলতে চাই যে আমাদের দর্শকরা আমাদের ডাক্তারদের জন্য এটি করছে। প্লিজ করুন, আমি আপনাদের সাথে আছি। সত্যিই বলছি, কোনো খরচ হবে না। একটি বড় প্ল্যাকার্ড নিয়ে 5 জন বন্ধু 6 ফিট দূরে দাঁড়িয়ে হাসপাতালের সামনে দাঁড়াবেন। ডাক্তার তোমাকে ধন্যবাদ, নার্স তোমাকে ধন্যবাদ, অ্যাসিস্ট্যান্ট তোমাকে ধন্যবাদ, হাসপাতাল কর্মী তোমাকে ধন্যবাদ। আমি এগুলো দেখতে চাই। আমি আপনাদের মাধ্যমে এই স্লোগানটি আনতে চাই, তোমাদের ধন্যবাদ এই কথাটি। কালকে থেকে আমি হ্যাশট্যাগ করতে চাই এটি, তোমাদের ধন্যবাদ। আমরা সবাই পারবো। আমরা চলুন তাদের পেছনে দাঁড়াই, এটি আমাদেরকে করতেই হবে। আরেকটি সুন্দর ঘটনা বলি। পিপি আমার এই দর্শক ফোরাম থেকে একজন আপা আমাকে ফোন করলেন, উনি বাংলাদেশে থেকে পিপি তৈরি করেছেন, ভালো পিপি, মনে হচ্ছে নিতু আপা ওনার নাম। উনি 100টি পিপি আমার মাধ্যমে বাংলাদেশে কোন স্বাস্থ্যকর্মীদের দিতে চান। দেখুন, উনি থাকেন নিউ জার্সিতে, কিন্তু উনি সিলেট থেকে পিপি নিয়ে সরোয়ার্দী হাসপাতালে উনি পাঠাবেন আমার মাধ্যমে। বক্তি ভরবে না বলেন? আমরা কেন কিভাবে হারবো বলেন? হারার কোনো কারণ আছে? আমরা সবাই যদি আমাদের লেভেল থেকে এই কাজগুলো করি, আমাদের তো হারার আমি কোনো কারণ দেখি না। তো মেহেরবানি করে যে যেখানে যেই অবস্থায় আছেন সেই অবস্থা থেকে এগিয়ে আসুন। আমি সত্যিই বলছি আমরা পারবো। আমার একটি প্রোগ্রাম লঞ্চ করতে যাচ্ছি আগামী পরশুদিন, একটি প্রোগ্রাম, আর বৃহস্পতিবার থেকে আরেকটি প্রোগ্রাম নিউ ইয়র্কে। সুন্দর। রোজা আসছে, অনেক আনডকুমেন্টেড, কাগজ নেই, কাগজ কলম নেই, অথবা চাকরি থেকে চাকরিহত হয়েছেন, এরকম অনেক মানুষ আমাকে রিচ আউট করছে, স্যার বাচ্চা কাচ্চা নিয়ে কি খাবো। যদিও অনেকে বলছেন যে খাবারের অভাব নেই, কিন্তু আছে, আমি নিজে দেখতে পাচ্ছি। সালাম ভাই, আর এই পেশেন্টদের নিয়ে কিছু বলুন। রিউমাটয়েড আর্থ্রাইটিস, হ্যাঁ, এই করোনা এবং অন্য রোগ নিয়ে আমরা আবার আসবো। হ্যাঁ, এটি নিয়ে আসবো, প্রশ্নোত্তর পর্বে অন্য কিছু নিয়ে কথা বলবো। তো তাদের জন্য এই রোজা উপলক্ষে আমার পক্ষ থেকে কিছু খাবার দাবারের আমরা কালেক্ট করেছি। আগামীকাল পাবো খাবারগুলো। 10 পাউন্ড চাল, ডাল, ছোলা, খেজুর, এই 4টা জিনিসের একটা প্যাকেট, যেন 15 দিন যায় ওনাদের জন্য, এরকম একটি ব্যবস্থা। আসলে বেশি কিছু তো করাও যায় না, তারপরও চেষ্টা করছি। এটি নিউ ইয়র্কে করছি আমি আমার অফিসের মাধ্যমে। আমার অফিসের ভেতরে থাকবে, যাদের প্রয়োজন হবে তারা এসে নিয়ে যাবে। আমি সময়টি বলবো হয়তো আগামীকাল বিকাল বা পরশু। এটি। আর দ্বিতীয় হচ্ছে যাদের কাগজপত্র নেই, অনেকের গ্রিন কার্ড নেই, সিটিজেনশিপ নেই, তারা কিছুটা কষ্টে আছেন, সরকারের প্রণোদনা পাচ্ছেন না, তাদের জন্য আমার ব্যক্তিগত উদ্যোগে আমি $100 ইকুইভ্যালেন্ট গিফট কার্ড সংগ্রহ করেছি। গিফট কার্ড এই মুহূর্তে পাওয়াটি খুবই কঠিন। প্রথম পর্যায়ে 50টি, এরপর পর্যায়ে 50টি, তারপর লাগলে আমি আরো এগিয়ে আসবো হয়তো। তাদের সন্তানদের জন্য এই ছোট্ট একটি গিফট কার্ড, তারা যেন খাদ্য সংকটে না পড়েন, তাদের পরিবার যেন এই রোজা শুরুতে অ্যাটলিস্ট এ হলেও সাহায্য হয়। ব্যাপারটা এমন, তাদের পাশে দাঁড়ানো। তারপরও যদি তাদের আরো কিছু প্রয়োজন হয়, নিশ্চয়ই আমরা আরো ব্যবস্থা করব। এটি আমার ব্যক্তিগত উদ্যোগ, আমি বলছি কারণ হয়তো উদ্বুদ্ধ হবেন, স্যার আপনাকে আপনার পাশে কিভাবে দাঁড়াতে পারি, বা আপনার উদাহরণগুলো দিয়ে আমরা আমাদের গ্রামে করতে পারি, করতে পারেন এই ব্যাপারগুলোর জন্য। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। আমি কিছু প্রশ্নের উত্তর নেব। আগামীকাল সকালের সেশনটি খুব ইম্পর্টেন্ট হবে, সেই পর্যন্ত থাকুন। খুব সুন্দর একটি সাবজেক্ট, অপেক্ষা করুন। তো আসুন আমরা এবার ফেসবুকে চলে যাই। ইউটিউবদের আমি আরেকটি নতুন ফোন না পাওয়া পর্যন্ত প্রশ্নোত্তর পর্ব একটু বঞ্চিত হবেন, পরে আমরা আবারও আসবো। হ্যাঁ, চলুন আমরা ফেসবুকের প্রশ্নগুলো নিই।
তবে শামীম ভাই আপনি এখন থেকে ইউটিউবের প্রশ্নগুলো নেবেন। আব্দুল্লাহ, আজকের এবং গতকালের অনেকগুলো ভিডিও শামীম ভাই লোডিং হচ্ছে না, এগুলো ব্যাক এন্ডে খেয়াল করবেন মেহরবানি করে। চলুন আমরা কিছু প্রশ্নের উত্তর নিচ্ছি। ওকে, আজকের প্রশ্নের উত্তরগুলো খুব স্যার, এই করোনা পরিস্থিতি কতদিন থাকবে বলে বিশ্বাস? আমার ধারণা করোনা পরিস্থিতি আরো 6 মাস থাকবে, কম বেশি। অনেক জায়গায় দ্বিতীয় পিকও আসবে, এটি নিয়ে খুব সাবধান হতে হবে। বিজ্ঞানীরা সত্যি এক এক দিন এক একটি মতবাদ চেঞ্জ করছে, অনেকে জানেই না ব্যাপারটি কি হচ্ছে। বিজ্ঞানীদের মধ্যেও যে কেউ চার্জে আছে সেটি আমি মনে করছি না, কারণ এক একবার এক এক বিজ্ঞানী এক এক রকম কথা বলছেন। ভ্যাকসিনও এত তাড়াতাড়ি আসবে না, 1 বছরের উপরে লাগবে, 1.5 বছর 2 বছর লেগে যাবে। আপনার পরিবারের সবাই কি করোনা পরিস্থিতিতে ভালো আছেন? অসম্ভব সুন্দর প্রশ্ন। জি, ভালো আছেন। পুরো আমার ওয়াইফের সাথে এটি নিয়ে বচসা হলো, সে একটু বাইরে যেতে চায়। তো এটি নিয়ে আমি একটু গরম হয়েছি, কারণ আমার আবার এটি পছন্দ নয়। যত কম এক্সপোজার হব ততই ভালো। আমার বাচ্চারা এই ব্যাপারে খুবই আম খুবই বাংলায় কি বলবো, কনশাস। হ্যাঁ? ওরা আমাদের সামনে আসে না, ওরা বাহিরেও যায় না। এটি একটি অবাক কাণ্ড, কিন্তু স্ত্রীকে সামাল দেওয়া তো মুশকিল, জানেনই। নাজনীন আলী, আমার নেক্সট মান্থ হসপিটাল অ্যাপয়েন্টমেন্ট আছে, আমি কি যাব কিনা? অপ্রয়োজনীয় বা কম প্রয়োজনীয় হলে বোন, এই মুহূর্তে নয়। এমনকি জুন মাসেও আমি বলবো না। দেলোয়ার আছেন, ঠিক বলেছেন, আপনি আমাদের মন থেকে কখনো হারাবেন না। আহ দেলোয়ার ভাই, আপনি আমাকে খুব ফলো করেন, আমি কিন্তু এটা খেয়াল করি। আপনি আমাকে এসএমএস করবেন, আপনার সাথে আমি একটু হ্যালো বলতে চাই, আমি পছন্দ করি আপনার প্রেজেন্স। সুলতান মাহমুদ, করোনা মানুষের ভিতর কয়দিন থাকে? সাধারণত 14 দিন, তবে নাকের মধ্যে আমার ধারণা এটি 3 সপ্তাহ 4 সপ্তাহ পর্যন্ত থাকতে পারে। আমি দেখেছি বেশ কিছু পেশেন্টকে। স্যার, যারা একবার আক্রান্ত হয়েছেন তারা কি দ্বিতীয়বার আক্রান্ত হবেন? হবার কথা নয়। অল্প কিছু স্টাডিতে কিছু পাওয়া গেছে, 150-200 মানুষ বোধহয় সাউথ কোরিয়াতে। এটি নিয়ে অবাক হবার কিছু নেই। এটি প্রথমের ডায়াগনোসিসটি ঠিক ছিল কিনা সেইটিই সন্দেহ। তারপরও যুক্তরাষ্ট্রের স্টাডি আসার পরে এটি বলা যাবে। বাহিরের স্টাডিগুলোর উপর আমরা একটু ভরসা কম করতে চাই, তাই এটি নিয়ে আবার দ্বিতীয়বার হচ্ছেই এটি বলা যাচ্ছে না। তবে এই বিষয়ে মানুষের জ্ঞান এখনো অনেক কম। সামনে এটির আরো পরিধি বাড়লে আমরা বোঝা যাবে, এখনো খুব নতুন রোগটি। বাংলাদেশের পরবর্তী 2 সপ্তাহে কি হবে? আগামী 1 সপ্তাহ কোনো রকমের জোড়াতালি দিয়ে চলবে, তারপর বাংলাদেশে ব্যাপারটি ফ্লাই করবে। ব্যাপারটি ভেবে দেখতে হবে, চিন্তা করে দেখতে হবে। হ্যাঁ, খুব খারাপ সময় আসছে আমাদের সামনে, কিন্তু আমরা যদি ঘরে না ঢুকি এখন কিন্তু আমরা শেষ হয়ে যাব। সো আমাদেরকে ঘরে ঢোকার সময় এখনো আছে। আপনারা সবাই যদি 16 কোটি মানুষ ঘরে ঢুকতে পারেন, অসুবিধা হবে না ইনশাআল্লাহ। কিন্তু ঢুকবেন না তো, ঢুকবো না তো আমরা। যুক্তরাষ্ট্রেও একই অবস্থা হয়েছে। সাদিয়া শারমিন, স্যার, পুলিশ, সেনাবাহিনী, সরকারি চাকরি যারা মানুষের সেবায় রাস্তায় কাজ করেছেন তাদের জীবনের ঝুঁকি থেকেই যায়। তাদের জন্য সত্যিই খারাপ লাগে। আমরা তাদেরকে গালাগালি করি, ঘুষ খাচ্ছে, এই করছে, সেই করছে। সরকার তাদেরকে দেখছে, আসলে কেউই তাদেরকে দেখছে না। তাদের কষ্ট, তাদের পরিবারের দিকে আমরা কেউই তাকাচ্ছি না। এটি সত্য, আমি মানি এটা ব্যাপারটা। আমরা সবাই যেন একেকজন মানব হয়ে উঠি। মানবীয় গুণগুলো যেন আমরা হারিয়ে না ফেলি। এটি একটি সময় এই জেনারেশনের কাছে যখন মানুষের পাশে দাঁড়ানোর শিক্ষা নিতে হবে এবং এটি পালন করতে হবে। বাংলাদেশে অ্যান্টিবডি টেস্ট কবে নাগাদ আসতে পারে? বাংলাদেশে আমার কাছে মনে হয় যে অ্যান্টিবডি টেস্ট চলে আসবে, ওদের কাছে আছে বোধহয়। ওরা আমেরিকা থেকে এই ব্যাপারে এগিয়ে, আমার কাছে মনে হয়। ওরা যে টেস্টিংটি করছে ওদেরটি অ্যান্টিবডি বেসড টেস্ট।
তো এটি চলে আসবে। যদি এটির মান আমার জানা নেই, কিন্তু চলে আসবে। এটি একটি অবাক কাণ্ড। কোরবান আলী আইসিআরের মহাপরিচালক আবুল কাজম আলম বলছেন, ডাক্তারদের বিষয়ে তারা দেখতেছে, টেনশনের দরকার নাই। হ্যাঁ, তারা তো ৩ মাস ধরে বলছেন, দেখছেন, উনি নিজেও বলছেন। কিন্তু উত্তর তো ডাক্তারদের কাছ থেকে শুনতে হবে। ডাক্তার ভাইয়েরা, আপনারা বলবেন যে আপনাদেরকে কিভাবে প্রস্তুত করেছেন উনি। এই ব্যাপারে আমি দূর থেকে বলতে পারছি না। তবে আমি মানুষগুলোর কাছে, আপনাদের মতো মানুষগুলোর কাছে বলি, ডাক্তারদের পাশে এই ব্যাপারটিতে আপনারা দাঁড়ান। যে যেভাবে পারেন দাঁড়ান। এটি প্রয়োজন। আমি যেমন আগামীকাল বাংলাদেশে একটি ছোট্ট শিপমেন্ট পাঠাচ্ছি আম যুক্তরাষ্ট্র থেকে। আমার ইমিডিয়েট যারা বন্ধু ডাক্তার আছে তাদের জন্য, তাদের প্রোটেকশনের জন্য। এটি আর্জেন্ট হিসেবে। হুম। সালমা জামান, প্লিজ ইনফর্ম মি অ্যাবাউট ক্যালিফোর্নিয়া অ্যাজ মাই লিটল ডটার। ক্যালিফোর্নিয়ার অবস্থা তো বোন ভালো, অনেকটাই ভালো। আপনি সরকারের নির্দেশনা ফলো করুন। ক্যালিফোর্নিয়ার অবস্থা ভালো, আমি সত্যি দেখতে পাচ্ছি। আমার অ্যালার্জি আছে, গলা চুলকাচ্ছে। হ্যাঁ, এটি অ্যালার্জির সিজন। এখনই অ্যালার্জি সিজন পিক হয়ে গিয়েছে, অলরেডি আসতে শুরু করেছে। মানুষগুলো ভয়ে বেরোচ্ছে না। তো অ্যালার্জির ওষুধ খাবেন। আমার ধারণা অ্যালার্জির রোগীরা সবাই জানে তাদেরকে কি করতে হয়। জ্বর আছে, আবার ওষুধ খেলে কম যাচ্ছে, কি এটা কি খারাপ? জ্বর কি মেপেছেন? আমি আপনার কাছে প্রশ্ন, সাইয়েদ, আপনি নিজেকে জিজ্ঞাসা করুন যে প্যারাসিটামল না খেয়ে জ্বর কতটুকু। জ্বর যদি 100.4 ডিগ্রি ফারেনহাইটের নিচে থাকে, সেটি জ্বর নয়, জ্বর ভাব। তো সেই ক্ষেত্রে ঘাবড়াবার কিছু নেই। শায়লা মৃধা, ভাই আমার আর আমার হাজবেন্ডের পজিটিভ, প্লিজ একটু বলবেন। খুব সুন্দর প্রশ্ন, আমি এটির উত্তর দিতে চাচ্ছিলাম। অনেকেই বলছেন আমাদের দুজনেরই তো হয়ে গেল একই সাথে, তো আমরা দুজন একসাথে ঘুমাতে পারবো, থাকতে পারবো কিনা। এইটি সুন্দর প্রশ্ন। তো বাচ্চারা বাইরের রুমে থাকে, অন্য রুমে, তো ওনারা কি করবেন? আমি এটিতেও একমত নই যে একসাথে থাকতেই হবে এই ব্যাপারটিতে। কারণ দুজনেরই করোনা আছে, কিন্তু প্রবলেম হচ্ছে যে করোনা কিন্তু একটু বেয়াদব রোগ। ও একা মানুষকে হানা দেয় না, ওর সাথে 4 রকমের ছোট ছোট বড় বড় ভাইরাস যোগ হয়। ইনফ্লুয়েঞ্জা, প্যারা ইনফ্লুয়েঞ্জা, মাইকোপ্লাজমা, এরকম অ্যাডেনো ভাইরাস, এরকম অনেক ননসেন্স আছে। তো ধরুন হাজবেন্ডের শুধু করোনা হয়েছে, ওয়াইফের হয়েছে করোনা এবং এই ছোটগুলো, একসাথে থাকবেন। দেখা যাবে যে হাজবেন্ড জ্বর ভালো হয়ে যাওয়ার পরও আবার ওইখান থেকে আরেকটি জ্বর পাচ্ছেন। তো এই যন্ত্রণার মধ্যে আসলে যেতে চাই না। একই রুমে ২ জন ৬ ফিট ডিস্টেন্সে থাকেন না, ৩টি সপ্তাহেই তো। কিন্তু প্রশ্নটি অবাক সুন্দর প্রশ্ন। ফেরদৌস ভাই, আমরা বাংলাদেশ সহ বিশ্বে চরম মূল্যবোধের অবক্ষয় দেখছি। যেমন বাংলাদেশে সন্তানরা নিজ গর্ভধারী মাকে, হ্যাঁ এটি একটি অবাক কাণ্ড, রবারি হচ্ছে। আলী ভাই, সত্যি কথা, আমরা যে কবে মানুষ হব এইটিই প্রশ্ন। এমন কেন? শুধু একটি দেখলাম ছবি, বাবা তার সন্তানকে কোলে নিয়ে ধরে যাচ্ছে। সব স্বাস্থ্যকর্মীরা না পুলিশ কি যেন, ওরা চারদিকে ছিল, ওরা বেশ দূরত্ব রাখছে। ওরা ওদের ডিস্টেন্স, সায়েন্সের ডিস্টেন্সে রাখছে, কিন্তু ওদের তো আর কিছু করার নেই। কিন্তু বাবা ফেলতে পারেনি সন্তানটিকে। কিন্তু আরেকদিকে উদাহরণটি দেখুন, সন্তান মাকে জঙ্গলে ফেলে দিয়ে আসলো। কি অবাক কাণ্ড! ভালোবাসতে হবে মানুষগুলোকে, না হলে মুক্তি হবে না। আমরা জিতবো, ভালোবাসা না দিয়ে আমরা জিতে যাব, কিন্তু দিন শেষে এটি আমাদের হেরে যাওয়াই। এই যে মাকে ফেলে রেখে আসার কষ্ট জঙ্গলে, আপনি নিজের সাথে যুদ্ধ করতে হবে সারাটি জীবন। যেই মানুষটি আপনাকে জন্ম দিয়েছে, লালন পালন করেছে, বুকের মধ্যে ধরে রেখেছে, তার বুকে আপনি কত পেশাব করেছেন, সেই মাকে আপনি জঙ্গলে ফেলে এসেছেন। হ্যাঁ, এভাবে হবে না আসলে। ঠিক আছে, আপনার পাশের জেলা বিবাড়িয়া, জাহাঙ্গীর আলম লেখছেন। ও বাবা, আমাকে একটা খোঁচা দিছে। কি করবেন ভাইয়া, কষ্টকর। কষ্টকর সত্যি। মানুষগুলো কবে শিখবে আমি জানি না। আমি আজকের আবেদন আপনাদের মাধ্যমে করতে চাই,
একসময় করোনা চলে যাবে, মানুষগুলোকে আমরা চিনে ফেলব। এখনই সময় মানব হওয়ার, মানুষ হওয়ার। ধর্ম আমাদের মানুষ হবার শিক্ষা দিয়েছে। আমরা সেই শিক্ষাটিকে লালন করেছি কি নিজের মাঝে? আর লালন করলেও প্র্যাকটিস করেছি কি? কিচ্ছু করিনি। সারা জীবন ভালো ভালো কথা শুনেছি, ভালো ভালো কথা বলেছি, কাজের বেলায় কিচ্ছু নেই। শুধু যদি হিম্মত থাকে, বুকের সাহস থাকে, তাহলেই অনেক কিছু করা যায়। যার কাছে টাকা নেই সে ধনাঢ্য ব্যক্তিদের থেকে টাকা কালেক্ট করে মানুষকে দেয়া যেতে পারে। বিনয়ের সাথে বলতে পারেন, আমি সব করে দিচ্ছি, আপনাকে কিছু করতে হবে না। আর যার টাকা আছে সে নিয়ে অনেক কিছু করতে পারে। ধনাঢ্য ব্যক্তিদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা এগিয়ে আসুন। আপনারা এগিয়ে আসুন। আপনাদের দ্বারা এই মানব জাতি বাঁচবে না। আপনাদের প্রয়োজন। আপনাদের ছাড়া আমরা বাঁচব না। প্লিজ আমাদের স্বার্থে, মানুষের স্বার্থে আপনারা এগিয়ে আসুন। আপনারা হয়তো প্রতিবেলা পোলাও খাবেন না, এদেরকে পান্তা ভাত খেতে দিন। এটি অনুরোধ, বেশি কথা বলে ফেলেছি। আজকের মতো এখানেই বিদায়। আপনাদের যদি কোনো সমস্যা থাকে, যারা থাকেন তারা এসএমএস করতে পারেন আমাকে। অনেকের কাছে আমার নাম্বারটি আছে, আপাতত কল নয়, এসএমএস 718-844-3360 করোনা বিষয়ক 718-844-3360। আমি ডক্টর ফেরদৌস খন্দকার, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে বলছি। সবাইকে ভালো থাকুন, সুস্থ থাকুন। সকালের সেশনে আবার নিশ্চয়ই দেখা হবে।